স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। করোনার টিকা প্রাপ্তিকে সহজ করতে সুরক্ষা ওয়েব প্ল্যাটফর্ম www.surakha.gov.bd নামের এই ওয়েব পোর্টালটি অপারেশনে যাওয়ার অপেক্ষায়, যার মাধ্যমে টিকা প্রাপ্তির রেজিস্ট্রেশন থেকে শুরু করে মিলবে ভ্যাকসিন সনদও। ইমিগ্রেশন ও দূতাবাস সহ যে কোনো প্রয়োজনে ভ্যাকসিন গ্রহণের সত্যতাও যাচাই করা যাবে এখান থেকেই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা টিকা প্রাপ্তির রেজিস্ট্রেশন থেকে শুরু করে করোনার টিকার সনদ পর্যন্ত এক প্ল্যাটফর্মে সব সমাধান। যেই সুরক্ষা নামের প্ল্যাটফর্ম, যা তৈরি করেছে তথ্য প্রযুক্তি বিভাগ। কিভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে করোনা টিকার সনদ পর্যন্ত পাওয়া যাবে তারই বিস্তারিত থাকছে আজ। সুরক্ষা ওয়েব পোর্টালে প্রবেশের পর প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর। এরপর ওটিপির মাধ্যমে সম্পন্ন হবে নিবন্ধন। প্রতিটি ব্যক্তির জন্য তৈরি হবে পৃথক ভ্যাকসিন কার্ড, যা সুরক্ষা ওয়েব পোর্টাল থেকেই সংগ্রহ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে মুঠোফোনে কেন্দ্রের নাম, টিকা প্রদানের তারিখ ও সময় SMS আকারে পাঠাবে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক। পরবর্তীতে যথাক্রমে নির্দিষ্ট দিনগুলোতে টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। এ সময় প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র ও ভ্যাকসিন কার্ড। পর্যায়ক্রমে 2 ডোজ টিকা গ্রহণ সম্পন্ন হলে সুরক্ষা ওয়েব পোর্টালে পাওয়া যাবে ভ্যাকসিন সনদ। এই ওয়েব পোর্টাল থেকে ইমিগ্রেশন, দূতাবাস সহ সকল প্রয়োজনীয় জায়গায় ভ্যাকসিন গ্রহণের সত্যতা যাচাই করা যাবে। সুরক্ষা ওয়েব পোর্টালটি তৈরি করেছে আইসিটি বিভাগ, নাগরিক তথ্য সরবরাহ করেছে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধানে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর, যা পাওয়া যাবে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরেও। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগরীর মাত্র 5% এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে। বাকি 95% এলাকায় এ ব্যবস্থা না থাকায় রাজধানীর লেক, খাল ও নদীর পানি দূষিত হচ্ছে, এমন অভিযোগ খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের। এ সময় অপরিকল্পিত ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র। তবে এমন অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার দায় ঢাকা ওয়াসাকে নিতে হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর অভিজাত এলাকা বনানী এবং গুলশান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, রাজধানীর অনেক এলাকার মতো এমন অভিজাত এলাকায় বেশিরভাগ ভবনে সেপ্টিক ট্যাঙ্ক সোকোয়াল নির্মাণ না করে পয়ঃবর্জ্য বের হওয়ার পথ হিসেবে সিটি কর্পোরেশনের ড্রেনকে ব্যবহার করা হচ্ছে। পুরো শহরের মধ্য দিয়ে যে ছড়িয়ে যে পরিবেশে দূষণ করছে এবং আলটিমেটলি যে নদ নদী খাল বিলে যেয়ে পড়ে পুরো পরিবেশটাকে বিনষ্ট করছে। 13তলা ভবনটির নাম কেয়া রেসিডেন্ট। বাইরে ফিটফাট, কিন্তু ভবনটির পয়ঃবর্জ্য সরাসরি যাচ্ছে সিটি কর্পোরেশনের নর্দমায়। ওই পাশে যে সিটি কর্পোরেশন যে মেইন লাইনটা করছে, ওই লাইনে পড়ে যায়। এমন চিত্র মেলে গুলশান 1, 2 ও বনানীর বেশিরভাগ আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে। আর আমরা অয়েস্টারটা সরাসরি একবারে সুয়েজ লাইনে। জি, সোকোয়েল করেন না, সোকোয়েল আমাদের এখানে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, রাজধানীতে পয়ঃবর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এর দায় ঢাকা ওয়াসাকে নিতে হবে। পয় নিষ্কাশন ব্যবস্থার শতভাগ নেটওয়ার্ক তৈরি করার যে দায় ওয়াসা গ্রহণ করেছিল, সেটি বাস্তবায়ন না হওয়া, পরিবর্তন না করার যে গোয়ার্তুমি বা একগুঁয়ে মানসিকতা, সে সমস্ত কারণেই আজকে এই সমস্যা একেবারে সকল ড্রেনেজ ব্যবস্থাপনাকে দূষণ করে চলেছে। বিষয়টি জানতে পেরে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এই বর্জ্য পানি যদি খালে দেওয়া হয়, এটি কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। এই মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, এবং মানসিকতাকে মনে করে দেওয়ার জন্য কিন্তু আমরা অভিযানে নামব। মেয়র জানান, এর স্থায়ী সমাধানে 3,317 কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের অভ্যন্তরে 5টি পয় সংশোধনাগার নির্মাণ কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর।
চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ইশতেহারই অগ্রাধিকার পেয়েছে জলাবদ্ধতা নিরসন। শনিবার সকালে ৩৭ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন রেজাউল করিম, আর দুপুরে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন শাহাদাত হোসেন। নির্বাচিত হলে দুজনেই চান চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। বর্ষায় ডুবে যায় শহর, ফুটপাতে নেই হাঁটার জায়গা, রাস্তা পারাপারে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আর বর্জ্য নিয়ে অব্যবস্থাপনার সাথে আছে সমন্বয়হীন উন্নয়ন কাজের ভোগান্তি। ভবিষ্যৎ নগরপিতার কাছে এমনই হাতে গোনা কয়েকটি সমস্যার সমাধান চান নগরবাসী। প্রথমে আপনার জলাবদ্ধতা এটা নিরসন করতে হবে। ফুটপাত দখল ওইগুলো মুক্ত চায়। চট্টগ্রামে ৮ জানুয়ারি থেকে চলছে সিটি নির্বাচনের জমজমাট প্রচারণা। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ৩৭ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। গুরুত্ব পেয়েছে জলাবদ্ধতা ও যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনা। পাহাড়, হ্রদ, বনানী সংরক্ষণ, সবুজায়ন, বেড়িবাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে উপকূল সহ সামুদ্রিক জলোচ্ছ্বাস প্লাবন থেকে নগরের সুরক্ষায় গুরুত্ব দেওয়া। নগরীর জামাল খান সড়কের একটি রেস্টুরেন্টে ৯ দফা ইশতেহার ঘোষণা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এতে গুরুত্ব দেওয়া হয়েছে জলাবদ্ধতা সমস্যা ও স্বাস্থ্য খাতকে। শহরের মধ্যে প্রবাহিত সকল খাল উদ্ধারপূর্বক খনন করে তা পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খালের উভয় পাশে রক্ষার বাঁধ বিনির্মাণ করা হবে। বারবার এরকম দেয়, ওনারা নিজেরাই ভুলে যান। ফলত নাগরিকদের কাছে তারা যে নায়ক থাকার কথা সেই জায়গায় তার বিপরীত বিষয়টা ঘটে এবং তারা অনাস্থার জায়গায় চলে যান। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও ৫ বছরের জন্য নগর কে চালাবেন তা চূড়ান্ত হবে ২৭ জানুয়ারি ভোটের ফলাফলে। নগরীর প্রধান সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী। নগর বিশ্লেষকরা বলছেন, যিনি মেয়র নির্বাচিত হন তার দৃষ্টি যেন থাকে ইশতেহার বাস্তবায়নে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। ঘন কুয়াশায় সারা দেশে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় উভয় ঘাটই আটকা পড়েছে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের কয়েকশো যানবাহন। এতে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার। ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে না দেখার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, স্বাগত আপনাকে। শামীম, কখন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং ঠিক কি সংখ্যক গাড়ি এই মুহূর্তে আটকা পড়েছে দর্শকদের জানাবেন। শুভ সকাল রাশেদ, আপনি যেমনটি জানিয়েছিলেন যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রাত 10টা থেকে কিন্তু বিআরটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করেছে। তো আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া পাড়ে কিন্তু শত শত যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক কিন্তু ফেরি পাড়ের অপেক্ষায় আছে। তো রাত 10টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যে এই যাত্রীবাহী পরিবহন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই যাত্রীবাহী পরিবহনে কিন্তু শত শত যাত্রী কিন্তু গাড়িতেই তারা সারা রাত কাটিয়েছে। তো এখনো কিন্তু তারা গাড়িতেই আছে। অনেক যাত্রী কিন্তু গাড়ি থেকে নেমে একটু হাঁটা চলাফেরা করছে। তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে সারা রাতই কিন্তু তারা চরম কষ্ট করেছে। আমি আপনাকে একটু দেখাইতে চাচ্ছি একটি গাড়ির মধ্যে প্রবেশ করে যে সারা রাত তারা কিভাবে গাড়ির মধ্যে কষ্ট করেছে। তো আপনি কিন্তু দেখছেন যে গাড়ির সিটে কিন্তু অনেক যাত্রী ঘুমিয়ে আছে। তো একটা বিষয় তারা জানি যে তারা কিন্তু সারা রাত কিন্তু তারা চরম কষ্ট করেছে শীতের মধ্যে। তাদের কিন্তু শীতের পোশাক না থাকার কারণে শিশু বাচ্চা ও বয়স্কদের নিয়ে কিন্তু তারা চরম কষ্ট করেছে। তো এইভাবেই কিন্তু তারা সারা রাত কাটিয়েছে। তো আরেকটা বিষয় আমি আপনাকে জানাতে চাই যে রাত 10টার সময় ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দৌলতদিয়া ঘাটে কিন্তু
গবাদি পশু এবং মুরগি তো আরো পচনশীল দ্রব্য মালামালও কিন্তু অনেক যাত্রীবাহী পরিবহনটা কিন্তু দেখাতে যাচ্ছে যে গরু গাড়ি এবং পচনশীল দ্রব্য মালামালও কিন্তু দৌলতদিয়া ঘাটে যে আটকে আছে তারাও কিন্তু সারা রাত পরিবারের অপেক্ষায় কিন্তু দৌলতদিয়া ঘাটে যাচ্ছে। এসব মালামালও কিন্তু অনেক মালামাল নষ্ট হয়ে গেছে এবং গরু এবং গবাদি পশুও কিন্তু তারা চরম কষ্টের মধ্যে আছে। তো আমরা আরেকটি বিষয় জানাতে চাচ্ছি আপনাকে যে গত কয়েকদিন যাবতই কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা কষ্ট করছে এবং ব্যবসাটা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। রাশেদ। শামীম, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম জানাচ্ছিলেন সেখানে ফেরি আটকে যাওয়ায় যে শতাধিক গাড়ি আটকা পড়েছে তার বিস্তারিত। মানুষের দোরগোড়ায় পৌঁছছে বিট পুলিশিং সেবা। মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষকে সেবা পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা, ফলে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। ময়মনসিংহ থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন মৌ খন্দকার, ক্যামেরায় ছিলেন ইসাত সোহেল। অপরাধ দমনে সবসময় সামনের সারিতে বাংলাদেশ পুলিশ। এই পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে হলে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে একটি বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করে পুলিশ সদস্যরা পৌঁছালেন স্থানীয় বাজারে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানতে চাইলেন তাদের সমস্যার কথা, দিলেন সমাধানও। যে আমাদের এলাকায় খোঁজখবর নিতেছে, যদিও সমস্যা থাকে আমরা অবশ্যই জানাবো। বিট পুলিশ ইউনিয়ন অফিসে গেলে আমরা কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এই কার্যক্রমের ফলে এলাকায় কমতে শুরু করেছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইফটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধ। পুলিশ প্রধানের নির্দেশে উপজেলায় 2 পৌরসভা ও 7 ইউনিয়নে 13টি বিট পুলিশিং সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে সপ্তাহে একদিন করে বসছে বিটের ইনচার্জ একজন এসআই, পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, মেয়র এবং কাউন্সিলররা। পাবলিকের সাথে পুলিশের একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা আস্তে আস্তে কমতেছে। ইউনিয়ন পরিষদে অফিস হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। এখন থানা দিতে হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ওনারা চলে আসছেন, এসে বসে 1 ঘন্টায় এটা সমাধান হচ্ছে। ময়মনসিংহের ডিআইজি বলেন, জাপানে এই সেবা কার্যক্রম চালু রয়েছে। ওই দেশের অনুকরণ করে এই কার্যক্রম চালু করা হয়েছে। এই পুলিশিং কার্যক্রমের মাধ্যমে যে প্রত্যন্ত অঞ্চলে যে পুলিশের উপস্থিতি এটা নিশ্চিত হচ্ছে, যেটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিট অফিসারের যে গমনাগমন এবং সেখানে সে কি অ্যাক্টিভিটিস করছে এই পুরো বিষয়টা কিন্তু আমরা ডিজিটালি এখান থেকে মনিটর করতে পারি। বিটের দায়িত্বপ্রাপ্তরা সপ্তাহে একদিন নির্দিষ্ট এলাকায় জনসাধারণের নানা সমস্যা সমাধানে কাজ করছেন। সবার প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই বিট পুলিশিংয়ের কার্যক্রমের সফলতার ধারা অব্যাহত রাখবে। তাহলে জনজীবন নিরাপদ হবে, গণমানুষ নিরাপদ থাকবে। মৌ খন্দকার, নিউজ 24, নেত্রকোনা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বিরোধী দলের নেতা কারাবন্দী অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে দেশ জুড়ে তার হাজার হাজার সমর্থক বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবারের এই কর্মসূচিতে প্রায় 40,000 নাভালনি সদস্য রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় তার স্ত্রী সহ প্রায় 3,000 প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এসব সমাবেশ ভাঙতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক 44 বছর বয়সী আইনজীবী নাভলনিকে গত বছর আগস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হওয়ার পর জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত সপ্তাহে দেশে ফেরেন তিনি, কিন্তু বিমানবন্দরেই গ্রেফতার হন নাভালনি। অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে পরদিন সোমবার মস্কোর একটি আদালত তার 30 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপরই সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। তীব্র শীত, করোনা সংক্রমণ, মামলা ও কারাবাসের সমস্ত আশঙ্কাকে উপেক্ষা করে নাভালনির মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার আন্দোলনকারীরা। নিউজ 24 সকাল 7টার সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ।
পদ্মা নদীতে নাব্যতা সংকট ও নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরে ফরিদপুর সিএনবি ঘাট নৌবন্দরমুখী পণ্যবাহী অর্ধশত জাহাজ, কার্গো ও ট্রলার আটকা পড়েছে। সেই সাথে বন্দরের কাজ না থাকায় প্রায় 7,000 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ডিক্রিচর ইউনিয়নে অবস্থিত জেলার একমাত্র সি&বি ঘাট নৌবন্দরটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গেল 1 মাস ধরে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নদীতে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। আটকা পড়েছে পণ্যবাহী অর্ধশত জাহাজ, কার্গো ও ট্রলার। আর এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের কথা জানান ব্যবসায়ীরা। আমাদের এই সিএনবি ঘাটের যে মালামাল অন্যান্য জায়গাতে নেওয়াতে ক্যারিং খরচ বেশি লাগতেছে, যার ফলে আমাদের ব্যবসায়ীও অনেক ক্ষতিগ্রস্ত। 3-4 টাকা সর পড়ার কারণে ট্রলার আসতে পারতেছে না। এদিকে ডুবোচরে আটকে থাকা পণ্যবাহী জাহাজ বন্দরে আসতে না পারায় কাজের অভাবে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শ্রমিকরা। এখন বড় জাহাজ না আসার কারণে আমাদের এখন ডেলিভারি নাই। এখন 200-300 কামাই করছি। এখন মনে করেন আমাদের সংসার চলা খুবই কষ্ট। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে আসা জাহাজের নাবিকরা দুর্গম চরে জাহাজ আটকে থাকায় পণ্য নিয়ে নিরাপত্তাহীনতার কথা জানান। রাস্তায় আমাদের খুব সমস্যা হচ্ছে, পানি নাই। চরে ঠিকই আমি 1 সপ্তাহ আমার বসে থাকা লাগে, সেখানে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। এদিকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। 14-15 দিনের মধ্যেই ট্রেজার আসবে, ইনশাআল্লাহ কাজ শুরু হবে। ফরিদপুর বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই বন্দরটি সচল করতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানুয়ারির প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বাতাসের মান যাচাইকারী আন্তর্জাতিক সংস্থার জরিপ দিয়েছে এই তথ্য। গবেষণা বলছে 2016 থেকে বেড়েই চলেছে রাজধানীর বায়ু দূষণ। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশ্লেষকরা বলছেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই দায়িত্বপ্রাপ্তদের। এখনই পদক্ষেপ না নিলে বড় ক্ষতির শঙ্কার কথাও বলছেন তারা। বাবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু আসল বাস্তবতা ধুলাবালির কারণেই এমন অবস্থা। রাজধানী ঢাকায় দিন দিন এমন দূষণ বাড়ছেই। রাস্তার পাশের বিভিন্ন সেবা সংস্থার তার কিংবা গাছগাছালির পাতায় বলে দিচ্ছে কতটা দূষণের মধ্য দিয়ে যাচ্ছে এই মহানগর, যাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরবাসী। ধুলাবালি তো প্রচুর ধুলাবালি হয়, কুয়াশার মধ্যে থাকা একবার অন্ধকার থাকবেন না। মানুষের চুল, মাথা, মুখ একদম সাদা হয়ে যায়। চুল দাড়ি সাদা কে? ধুলার জন্য নাকি? ধুলের জন্যই তো আছে, ধুলাবালি অবস্থা হয়ে গেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই 4 মাস বায়ু দূষণ সবচেয়ে বেশি থাকে ঢাকায়। তবে চলতি জানুয়ারিতে মাত্রা ছাড়াচ্ছে দূষণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বায়ুমান সূচক বলছে, গেল সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো সময় দূষণে 1 নম্বরে ছিল ঢাকা। দূষণ মাত্রার সূচক উঠেছিল 326। এমন মাত্রাতিরিক্ত ধুলাবালি দূষণের মধ্যে জীবন চলছে ঢাকাবাসীর, যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। বায়ু দূষণের মাত্রা এত বেশি যে তাকে দুর্যোগপূর্ণ বলছে আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এমন বার্তাও যেন কানে ঢুকছে না কর্তা ব্যক্তিদের। বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপই দেখছেন না বিশ্লেষকরা। মহামান্য হাইকোর্ট ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সিটি কর্পোরেশনকে স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পানি ছিটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সিটি কর্পোরেশন সেই কাজে তাদের নজরদারি এবং এটি ইমপ্লিমেন্টেশনে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাপার এই যুগ্ম সম্পাদক বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কর্মযজ্ঞের কারণে 2016 থেকে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু দায়িত্বশীলদের কেউ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এরকম বড় প্রকল্পগুলো রাজধানীতে যখন কাজ শুরু করে তখন থেকে কিন্তু এই দূষণের পরিমাণটা বাড়লো। যে কোনো বড় প্রকল্পে 1.5 থেকে 2% বাজেট বরাদ্দ থাকে পরিবেশগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই বড় প্রকল্পগুলো সামাও এগুলো ওভারলুক করছে।
বায়ু দূষণের জন্য চিহ্নিত করা হয়েছে 20টি কারণ, যার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় উন্নয়ন প্রকল্প, ইটভাটা, সেবা সংস্থাগুলোর নির্মাণ কাজ ও রাস্তা খোঁড়াখুড়ি এবং ফিটনেসবিহীন পরিবহনের ক্ষতিকর ধোঁয়া। একই সঙ্গে অপরিকল্পিত ঢাকায় দূষিত বায়ু বের হওয়ার পথ বন্ধ। এজন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনায় পোশাক খাতে চাকুরি হারিয়েছেন প্রায় 3 লাখ শ্রমিক। এক গবেষণার বরাত দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এমনটি জানিয়েছে। সংস্থাটি বলছে, যেসব কারখানা করোনায় চালু রয়েছে তাদের কার্যক্রমও পুরোদমে চলছে না। করোনা থেকে পোশাক খাতের উত্তরণ বিষয়ক এক ভার্চুয়াল সংলাপে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি অর্থ সংকটে পড়ে এ খাতের উদ্যোক্তারা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে ছিল ছোট উদ্যোক্তারা। টিকে থাকতে প্রায় সব কারখানাই পণ্যের দাম কমাতে বাধ্য হয়। অনুষ্ঠানে পোশাক ব্যবসায়ীরা জানান, পরিস্থিতি বিবেচনায় তাদের কিছু শ্রমিক ছাঁটাই করতে হয়েছে। দ্রুত তাদের কর্মসংস্থান হবে বলেও আশাবাদ জানান তারা। শ্রমিকরা আক্রান্ত হলে তাদেরকে যাতে মূল বেতনের অংশটি যাতে দিয়ে তাদেরকে ছুটি দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কারখানাগুলোতে সেটি আসলে প্রতিপালিত হয়নি। তাদের ন্যায্য পাওনা দিয়ে তাদেরকে বিদায় করা হচ্ছে কিনা এটা এনশিওর করা দরকার। যদি এটা না হয়ে থাকে, ডেফিনেটলি সেখানে বিজিএমই সেই জায়গায় অবশ্যই অবস্থান নেবে, শ্রমিকদের পক্ষেই নেবে। অবশ্যই মালিককে এই জায়গায় জবাবদিহি করতে হবে। Buying countries are in fact in a position to pass on all their risks eventually to the supplier. This is no way for a global system to function. কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 2,38,55,545 টাকা। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। করোনা পরিস্থিতি দীর্ঘ 5 মাস পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসউদের নেতৃত্বে শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়। দিনভর চলে গণনা। স্বাস্থ্যবিধি মেনে টাকা গণনায় মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। পরে প্রাপ্ত টাকা পাগলা মসজিদের নামে করা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এর আগে গত বছরের 22 আগস্ট দানবাক্সগুলো খুলে পাওয়া যায় 1,74,83,071 টাকা। নওগাঁর বদলগাছিতে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তার খামারে রয়েছে 5 শতাধিক দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন কবুতর দেখতে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপজেলা সদরে জিওল মহল্লা জাহাঙ্গীর 4 বছর আগে তার বাড়িতে মাত্র 5টি কবুতর নিয়ে শুরু করেন কবুতর পালন। এরই মধ্যে সেই কবুতর থেকে এখন তার একটি পূর্ণাঙ্গ খামারে রয়েছে 5 শতাধিক কবুতর। সিরাজি, লাক্ষা, বিউটি, ম্যাকপাই, জার্মানি শিল, লালচিলা, হাউস পিজন ও বারামবাগ সহ প্রায় 100 জাতের লাখ টাকার কবুতর রয়েছে তার খামারে। খামারটি লাভজনক জানিয়ে সব খরচ বাদে প্রতি মাসে 30,000 টাকা আয়ের কথা জানান জাহাঙ্গীর। 7টার সময় আসি কবুতরটা খাওয়া পানি দিই, খাওয়ান দাওয়ান এই সমস্ত বাদ দিয়ে আমি মাসে 30,000 টাকার মতো আমি রোজগার করি। প্রতিবেশী সহ এলাকার বিভিন্ন স্থান থেকে কবুতর প্রেমীরা এই খামার দেখতে আসেন। আবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন কবুতর প্রেমীরাও এই খামারে কবুতর কিনতে আসেন। খামারে আসে তো মনে করে সময় দেই, কবুতর দেখে অনেক ভালো লাগে। 9 থেকে 10 জোড়া কবুতর আমি নিয়ে রাখছি। কবুতর পালনকে লাভজনক উল্লেখ করে আগ্রহীদের বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কবুতর পালন লাভজনক, কারণ এখানে খুব কম পরিশ্রম করা লাগে এবং এক্সট্রা সময় দেওয়ার লাগে না। আমাদের যে সুবিধাগুলি আছে আমরা তাদের আন্তরিকভাবে সহযোগিতা করব। হাঁস মুরগির খামারের মতো এসব শৌখিন কবুতরের খামার গড়ে তুলে একদিকে যেমন শখ মেটানো যায়, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকাল 7টার সংবাদের সময় হলো আরেকটি বিরতির। সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে পশ্চিমবঙ্গে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে তার সফরকে ঘিরে সিএএ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম সহ কয়েকটি এলাকা। এদিকে কলকাতা সহ পুরো ভারতের 4টি রাজধানীর দাবি তুলেছেন তৃণমূল নেত্রী মমতা। এ নিয়ে ঘটছে সংঘর্ষের ঘটনাও। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। দিনটিকে ঘিরে শনিবার কলকাতায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা করেন তিনি। ভিক্টোরিয়া হলে হচ্ছে নেতাজি জয়ন্তীর উদযাপনের মূল আয়োজন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। কলকাতায় প্রবেশ ও বাহিরের পথে তল্লাশি জোরদার করার পরও গুলি বোমাবাজির সঙ্গে বাইকে আগুনের ঘটনা ঘটেছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা। এই ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে আসাম সফরে গিয়ে সে রাজ্যের লক্ষাধিক ভূমিহীনকে নিবন্ধনের দলিল বিলি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে একই দিনে নেতাজির জয়ন্তীতে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। দাবি করেন ভারতের রাজধানী একটি নয়, কলকাতা সহ 4টি হওয়া উচিত। সেখানে মোদী সরকারকে দিল্লি কেন্দ্রিকতার পটভূমি পরিবর্তনের পরামর্শ দেন তৃণমূল নেত্রী। এই নিয়ে সংসদে দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার চলে গেছেন ল্যারি কিং লাইভের উপস্থাপক ল্যারি কিং। কিংবদন্তি এই মার্কিন সাংবাদিক শনিবার 87 বছর বয়সে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ল্যারি কিং এর ফেসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়েছে। একটানা 25 বছর সিএনএনে ল্যারি কিং লাইভ টক শোটি করেছেন কিং। 63 বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়েছেন অসংখ্য ইন্টারভিউ। ল্যারি কিং তারকা শিল্পীদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে নিজেই হয়ে ওঠেন সেলিব্রিটি। যুক্তরাষ্ট্রের অনগ্রসর এবং অর্থনৈতিক বিপর্যয়ে পড়া মানুষের জন্য নতুন 2 নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ফোন কলের মাধ্যমে শুরু করে দিয়েছেন আন্তর্জাতিক কূটনীতিক তৎপরতাও। এছাড়া তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করার কথা জানিয়েছেন বাইডেন সরকার। এদিকে আগামী মাসেই শুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের বিচার প্রক্রিয়া। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চ্যালেঞ্জের মুখোমুখি জো বাইডেন। প্রথম 10 দিনে নির্বাহী আদেশ জারির কাজ শুরু করেছেন তিনি। মার্কিন অর্থনীতিকে অগ্রসর করতে শুক্রবার নতুন 2টি নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন, যেখানে কম আয়ের মানুষের জন্য খাদ্য সহযোগিতা বাড়ানো হয়েছে কর্মহীন ভাতাসহ অনগ্রসর এবং অর্থনৈতিক বিপর্যয়ে পড়া মানুষের সুযোগ সুবিধা। আজ আমরা জাতীয় জরুরি অবস্থায়। মহামারীতে এত মানুষের প্রাণ গেছে, মানুষ আজ কর্মহীন, তারা না খেয়ে থাকবে, সেটি আমরা হতে দিতে পারি না। নয়া প্রেসিডেন্ট শুরু করে দিয়েছেন আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও। শুক্রবার প্রথম ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে। 2 দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি নানান বিষয়ে আলোচনা করেন। আর এই 2 নেতার সাক্ষাৎ হতে পারে আগামী মাসেই। এরপর বাইডেন কথা বলেন মেক্সিকোর প্রধানমন্ত্রীর সাথে। প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন এই বিষয়ে আফগান সরকারের সাথে কথা বলেছেন। এদিকে ডেমোক্র্যাট নেতারা সোমবার থেকে সিনেটের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু করতে চেয়েছিলেন, কিন্তু রিপাবলিকানরা ট্রাম্পের আইনি দলকে প্রস্তুতির সময় দিতে আহ্বান জানান। অবশেষে 2 পক্ষের সমঝোতায় 8 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া। মাসুদ রানা, নিউজ 24। ঝোড়ো বাতাস, বন্যা, ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিক মৌসুমী ঝড়ের আঘাতে বিধ্বস্ত। ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। এদিকে ঠান্ডার সাথে কুয়াশায় স্থবির হয়ে পড়েছে দিল্লির জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।
দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে মৌসুমী ঝড়ের আঘাতে বিধ্বস্ত। স্থানীয় সময় শনিবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানে দেশটিতে। পূর্বাভাস অনুযায়ী ঝড়টি তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে নদীর পানি বেড়ে দুপাশ প্লাবিত হয়েছে। 2 বছর আগে সাইক্লোন হিদায়ের আঘাতে বিধ্বস্ত অঞ্চলটি নতুন করে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে আতঙ্কিত মোজাম্বিকবাসীরা। এরই মধ্যে বেশিরভাগ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। যুক্তরাজ্যে ঠান্ডা ও তুষারপাতের মাঝে দেশটির নর্থ বিচে আঘাত এনেছে ঘূর্ণিঝড় ক্রিস্টোফার। সেখানে রয়েছে শতাধিক কেয়ার হোম। ঝড়ের আঘাতের জেরে বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় কেয়ার হোম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ভারতের দিল্লিতে ঠান্ডার সাথে কুয়াশায় জনজীবন কঠিন হয়ে পড়েছে। কুয়াশার কারণে স্বল্প দৃশ্যমান হচ্ছে সবকিছু। এতে বাড়ি থেকে বেরিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেখানকার স্থানীয়রা। খুব ঠান্ডা এবং কুয়াশাও রয়েছে। কুয়াশার কারণে আমরা পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছি না। এদিকে জম্মু কাশ্মীরের তুষারপাতে উত্তর দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের উত্তরের রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চীনের ভূমি বৈচিত্র্যের কারণে পর্যটন শিল্প বেশ বড় জায়গা দখল করে রেখেছে দেশটির অর্থনীতিতে। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হলেও সবার আগে নিজেদের বেশিরভাগ অঞ্চলে করোনা জয় করতে পেরেছে চীন, যে কারণে বিভিন্ন প্রদেশে এই শীত মৌসুমে টুরিস্টদের আকর্ষণ করতে পর্যটন স্থানের উন্নয়ন ঘটাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। নৈসর্গিক সৌন্দর্যের জন্য চীন বেশ বিখ্যাত, আর তাই এই শীতে বরফাচ্ছন্ন অঞ্চলকেও আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। পর্যটন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে চীনের বেইজিং, হেবেই, শাংজি এবং হেনান প্রদেশে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এমনকি গ্রামীণ এলাকাগুলোকেও পুনরুজ্জীবিত করতে সেখানে পর্যটকদের বেড়ানো ও থাকার ব্যবস্থা করা হচ্ছে। বরফ ও তুষারাচ্ছন্ন এলাকা ও শীত মৌসুমের জন্য সরকারের উচিত শীর্ষ স্তরের নকশা তৈরি করা এবং উদ্যোক্তাদের উচিত সেই সব অনুসরণ করা। একই সঙ্গে পর্যটন শিল্পের প্রযুক্তি ও মূল্য কমাতে স্থানীয় সরকারের যথাসাধ্য চেষ্টা করা উচিত। পর্যটকদের আকর্ষণ করতে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে শীতকালীন খেলার আয়োজন সহ বরফ দিয়ে ভাস্কর্য নির্মাণ ও আলোকসজ্জার ব্যবস্থা করেছে স্থানীয় রিসোর্ট ও হোটেল মালিকরা। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতির। আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবারে খেলার খবর। পেশাদার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংসের জয়ের দিনে একমাত্র গোলটি এসেছে রবসনের পা থেকে। আরও বড় জয়ের প্রত্যাশা থাকলেও পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। অন্যদিকে হ্যাট্রিক জয়ের দেখা পেয়েছে আবাহনী। শনিবার মারিও লেমসের দল 1-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আবাহনীর টানা তৃতীয় জয়ের বিপরীতে পুরনো ঢাকার দল রহমতগঞ্জ দেখল দ্বিতীয় হার। কুমিল্লা থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। হোম ভেন্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মৌসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ব্রাদার্সের রক্ষণের পরীক্ষা কিংসের আক্রমণ ভাগ নিয়েছে বারবার। বক্সের ভেতর ঢুকে পড়েছেন। ডিফেন্ডিং ফুটবল খেলা ব্রাদার্স প্রথমার্ধে কোনো মতে সামলেছে কিংসের পরিকল্পিত আক্রমণগুলো। 20 মিনিটে জোনাথনের বাড়ানো বল থেকে রবসনের পাসে বেসেরার ব্যাকহিল লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর 26 মিনিটে ডান প্রান্ত দিয়ে রবসন থেকে পাওয়া বলে বেসেরার লক্ষ্যভ্রষ্ট হেড। 42 মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রোয়ে তপু বর্মনের হেড পোস্টের উপর দিয়ে চলে গেলে হতাশা আরো বেড়ে যায় কিংসের। এই জায়গাতে বিরতি থেকে ফিরে ম্যাচের 64 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ইব্রাহিমের ক্রসে রবিনহোর ঠান্ডা মাথার ফিনিশিং। 1-0 গোলের লিড বসুন্ধরা কিংসের। শেষে ব্যবধান বাড়ানোর আরো কয়েকটি সুযোগ পায় পেশাদার লিগ চ্যাম্পিয়নরা, কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের দল।
But see also that Becerra today all the জয়ের ব্যবধান আরো বেশি হতে পারত, কিন্তু শেষ জয় নিয়ে 3 পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। প্রতিপক্ষ ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তবে ছেলেরা ভালো খেলেছে। সবাই কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে উৎসাহিত। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান এবং দেশের ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস এবারের মৌসুমে এই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে এবং যার ফলে কুমিল্লার ক্রীড়াঙ্গনে নতুনভাবে জাগরণের সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা কুমিল্লাবাসীর। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। সকালের সংবাদ শেষ করব সংস্কৃতি খবর দিয়ে। দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশের চারুশিল্পের অন্যতম বৃহৎ আয়োজন। মুজিব বর্ষ উপলক্ষে 100টি দেশকে নিয়ে চলতি বছরের মার্চে 19তম আসরের আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। বাংলাদেশের চারুশিল্পের অন্যতম আয়োজন দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনাল। বৃহৎ এ আয়োজনের 19তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের মার্চে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী এই আয়োজনে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মের প্রদর্শনীতে থাকবে চারুশিল্পের বিভিন্ন মাধ্যম, জানিয়েছেন একাডেমির মহাপরিচালক। তারিখটা নির্ধারিত আছে মার্চ মাসে, তবে সেটি যদি মনে হয় আমাদের জাতীয় কমিটি বা বাস্তবায়ন কমিটি মনে করেন যে তারিখটা পরিবর্তন করবেন, তো সেটি হতে পারে। মুজিব বর্ষ উপলক্ষে এশিয়ান আর্ট বিয়েনালের এবারের আয়োজনে বিশ্বের 100টি দেশকে অন্তর্ভুক্ত করবার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এশিয়ান আর্ট বিয়েনাল শুধু এশিয়ান রিজনে আমরা থাকছি না, এখন সারা বিশ্বে সকলকে যুক্ত করছি। ইতিমধ্যে 35টা দেশকে আমরা কিন্তু যুক্ত করতে পেরেছি। আমাদের ভাবনায় রয়েছে যাতে আমরা 100টা দেশকে আমরা নিয়ে এই বিয়েনালটা করতে পারি। এছাড়াও চলতি অর্থ বছরে চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ রয়েছে নানা আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সকালের সংবাদের পুরো আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।